বনলতা। না, এটা শুধু একটা রিসর্টের নাম নয়, এর মধ্যে জড়িয়ে আছে অনেক সেন্টিমেন্ট, অনেক ইমোশনস, অনেক স্ট্রাগল। বাংলা তথা সারা দেশের কৃষক সমাজ যখন রাজনীতির জাঁতাকলে পড়ে দেনার দায়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, তখন এই বনলতা রিসর্ট হলো একটি উজ্জ্বল দৃষ্টান্ত, যেখানে এক প্রান্তিক কৃষক তার পরিশ্রম, অধ্যবসায় এবং বিজনেস স্ট্র্যাটেজির সাহায্যে হয়ে ওঠেন এক সফল আলু ব্যবসায়ী এবং আজকের ডেটে এক রিসর্টের মালিক। বনলতা রিসর্টে ট্যুরিস্ট শুধুমাত্র পশ্চিমবঙ্গ থেকে নয়, আজকে সারা দেশ থেকে এখানে ট্যুরিস্ট আসে একটা দিন কাটানোর জন্য। গ্রাম্য জীবন এবং আধুনিকতার মেলবন্ধনে গড়ে ওঠা এই রিসর্ট একদমই ইউনিক। বিগত 27শে জানুয়ারি আমি গিয়েছিলাম কলকাতা থেকে ড্রাইভ করে বনলতা রিসর্টে একটা দিন কাটানোর জন্য। রিসর্টের কর্ণধার মহাদেব মণ্ডলের সঙ্গে দেখা করা সৌভাগ্য হয়নি ঠিকই, তবে এই রিসর্টের আতিথেয়তা এবং এখানকার সার্ভিস আমাকে মেসমারাইজড করেছিল। আজকের গল্প সেই নিয়েই, চলুন শুরু করা যাক। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকের যাত্রা শুরু হচ্ছে কলকাতার বেলেঘাটা বিল্ডিং মোড় থেকে। যাত্রার আমার ট্রাভেল পার্টনার, পেছনে দুজনকে তো চিনতে পারছেন, আর আমার সেই মানালির গ্রুপ বা মলডিভসের গ্রুপ। আমি যাচ্ছি গাড়িতে, কিন্তু গাড়ি ছাড়াও পাবলিক ট্রান্সপোর্টেও যাওয়া যায়। কীভাবে যেতে হবে বলছি। গাড়ি ওরা বেরিয়েছে, সবে আসছে, গাড়িতে উঠে বলছি। কলকাতা থেকে স্টার্ট করে সেদিন আমরা বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, নিবেদিতা সেতু ধরে টুয়ার্ডস ডানকুনি এবং সেখান থেকে লেফট টার্ন নিয়ে আরামবাগ, কোতলপুর হয়ে জয়পুর ফরেস্টের দিকে গিয়েছিলাম। এই রাস্তায় এলে ননস্টপ গেলে আপনি 4 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন জয়পুর ফরেস্ট। স্টার্ট করেছিলাম সকাল 6:30টায়, এখন বাজে 8টা 10, মোটামুটি প্রায় 70-80 কিলোমিটার চলে এসেছি। দেখুন, যদি আসতে চান গাড়ি নিয়ে, দুটো রাস্তা আছে। একটা হচ্ছে NH2 ধরে ডানকুনি আরামবাগ হয়ে কোতলপুর হয়ে বেরিয়ে যেতে পারেন, মোটামুটি 140 কিলোমিটার। একটা হচ্ছে বর্ধমান, সোনামুখী, বিষ্ণুপুর হয়ে। এই রাস্তাটা শর্ট পড়ে, যেটাতে আমরা আসছি ওই আরামবাগ দিয়ে। আমরা আরামবাগের থেকে অনেকটা পেছনে, 40 কিলোমিটার পেছনে আছি। আর যদি ট্রেনে আসতে চান, ট্রেনে আসার কিন্তু সবথেকে ভালো উপায় হচ্ছে সকালবেলা হাওড়া সাঁতরাগাছি থেকে ছাড়ে হচ্ছে রূপসী বাংলা, ওটায় বিষ্ণুপুর পর্যন্ত এসে ওখান থেকে 14 কিলোমিটার বাসে গেলে পরে জয়পুর ফরেস্ট। আর জয়পুর ফরেস্ট থেকে যেখানে বাস স্টপ, সেখান থেকে মাত্র 300 কি 400 কিলোমিটার। একদম মাঠের মধ্যে দাঁড়িয়েছে। আসলে ব্রেকফাস্ট ক্যারি করছি, তো এখানে ব্রেকফাস্ট করে তারপরে বেরোবো। ভ্রমণে গন্তব্যে পৌঁছনোয় যতটা মজা, তার থেকে অনেক বেশি মজা জার্নির। আর জার্নির মাঝখানে এরকম খোলামেলা প্রকৃতি, শীতের সকালে কুয়াশা ঘেরা ধানক্ষেত এক অ্যাডেড অ্যাডভান্টেজ। 6:30টায় স্টার্ট করে ঠিক বাজে 10টা 15 এসে পৌঁছলাম বনলতা। বনলতা রিসর্টের আমাদের রুম অ্যালট করছে আদরিনী, সুন্দরী, দুটো রুম। তো রুমটা রেডি হলে পুরোটা দেখাচ্ছি। বিশাল বড় রুম। তবে এই রিসর্টটা রুমের জন্য নয়, এই রিসর্টের অ্যাম্বিয়েন্সটা এনজয় করার মতো। দেখুন এবারে। রিসর্টটার সব থেকে ভালো ব্যাপার হলো এখানে 60% ফ্রি স্পেস এবং ম্যাক্সিমাম জায়গাতে সুন্দর সুন্দর রঙিন ফুল গাছ লাগানো। আর শীতকালে সেখানে ফুল ফুটে এক অন্য মাত্রাই যোগ করেছে। একটা রুম যেটা দিয়েছে, ওটা রুম ট্যুরটা দেখুন। এটা একটা স্যুট রুম টাইপের কটেজ। দেখুন ইয়েলো রুমের আউটস্কার্টটা, বিশাল বড় টেবিল। এন্ট্রি করলাম, প্রে। দুটো বিশাল বড় বড় বেড, কোল বালিশও আছে, 2-4 জন শুতে পারে। এখানে সোফা সেট, টেবিল, এখানে পিকচার্স কিউ আছে, এখানে একটা ছোট্ট চেয়ার, ছোট্ট টিভি, এখানে আছে ফ্রিজ, সেপারেট ডাইনিং রুম। ডাইনিং রুমের সঙ্গে আছে বেসিন, ওয়াশ বেসিন। অ্যান্ড ভেতরে ঢুকলে পরে বাথটাব, আর বিশাল বড় একটা আয়না আছে।
বিশাল বড়, এটা একটা মোটামুটি স্যুট। আর এবার দেখুন নিচে বাথরুম স্লিপার্সও আছে। এই জায়গাতে মোটামুটি 5 স্টার বন্দোবস্ত। আরেকটা রুম ফ্রি হয়ে যাক, ওটাও দেখাবো। ওটা হয়তো এর থেকে একটু ছোট হবে। ও আলনা আছে, এখনও বাড়িতে দেখাও যায় না। পুরো রিসর্টটাই কিন্তু একটা সম্পূর্ণ গ্রাম্য পরিবেশের মধ্যে তৈরি করা হয়েছে। এই দেখুন এখানে ধান শুকোচ্ছে, আর আমার পেছন দিকে রিসর্টের ব্যাক সাইডটা হচ্ছে জঙ্গল, আর এই পেছনে দেখুন হাট, এগুলো থাকার জায়গা। এখানে অনেক রকম অপশান আছে। পেছনে আছে পুকুর। এবার এখানে না একটা প্লেসেস অফ ইন্টারেস্ট আছে, লাঞ্চের পরে যাওয়ার ইচ্ছা আছে। এখানে একটা ব্রিটিশ আমলের একটা এয়ার স্ট্রিপ আছে, ওখানে একবার যাওয়ার ইচ্ছা আছে। তবে এখন সবে 10:30 বাজে, লাঞ্চ ফাঞ্চ করে তারপরে দেখবো। মাসি এটা কি পাটিসাপটা? হ্যাঁ শুনছে না। পাটিসাপটা হচ্ছে ভেতরে কিসের পুর দেওয়া গো? নারকেল গুড়। আচ্ছা, এই হলো আমার রুম। এরম একটা রুম, 3টে বেড, একটা কোলবালিশ। সিমিলারলি এখানে বিশাল বড় আয়না, সোফা সেট, সেম স্যুট রুম। এখানে একটা আলাদা রুম, ডাইনিং হল প্রপার খাওয়ার জন্য, প্লাস ওয়াশরুমটা দেখুন। ওয়াশরুমে বিশাল বড় বাথটাব, কমোড, বেসিন প্লাস আয়না, বিশাল বড়। এগুলো স্যুট রুম। ওপরে গিজারও আছে, প্লাস বেরিয়ে দেখুন এসি ফিটেড, প্লাস 2টো ফ্যান। এগুলো জেনারেল ফেয়ার হয়ে হচ্ছে 7,500 রুপিস। এইটা এবং আরেকটা আগে যে রুমটা দেখালাম সেম রুম। এখানে কিন্তু রুম শুরু হয় হচ্ছে মাড কটেজ 2200-2400 টাকা থেকে, 4,500ও আছে। এটা হচ্ছে হাইয়েস্ট লেভেল অফ রুম পাওয়া যায়। ফুড ইনক্লুডেড নয়, ফুড আলাদা করে কিন্তু পারচেস করতে হয়। ফুডের দাম একটু হাইয়ের দিকে, কোয়ালিটিটা খাবার পরে বলতে পারবো। এবার চলুন আপনাদের পুরো ক্যাম্পাসটা ঘুরে দেখাই। টোটাল 80 একর জমির ওপরে এই ক্যাম্পাসটা, বিশাল বড় ক্যাম্পাস। সব থেকে মজার কথা হচ্ছে যিনি এই ক্যাম্পাসটা তৈরি করেছিলেন তার নাম হচ্ছে মহাদেব মণ্ডল। তিনি আজকে নেই। যখন পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে চাষিরা তাদের লভ্যাংশ না পেয়ে দেনার দায়ে আত্মহত্যা করছে, তখন এই আলু চাষি মহাদেব মণ্ডল এই বড় রিসর্টটা তৈরি করেছেন। নিজের একটা অল্টারনেটিভ সোর্স অফ ইনকাম শুরু করতে পেরেছেন, প্লাস আমার আপনার মতো ট্যুরিস্টদের জন্য এত সুন্দর ক্যাম্পাসটা তৈরি করেছেন। তার জবানবন্দি তো আমরা পাবো না, কারণ তিনি আজকে নেই, তাহলে কথা বলতাম। তবে ডেফিনেটলি আপনাদের দেখাবো যে তার প্রচেষ্টায় কি হয়েছে। একটা ছোট্ট ধাবা থেকে শুরু করেছিলেন, এই মেন গেটের বাইরে যে ধাবাটা সেইখান থেকে শুরু করে আজকে এত বড় ক্যাম্পাস। চলুন দেখাচ্ছি। কিন্তু বাচ্চাদের স্বর্গরাজ্য দেখুন, চারিদিকে চিলড্রেন্স প্লে এরিয়ার জন্য, চিলড্রেন্সের অ্যামিউজমেন্টের জন্য সমস্ত রকম ব্যবস্থা আছে। ট্র্যাম্পোলিন প্লাস সিস, ক্রেডল, সমস্ত রকম ব্যবস্থা। যদি কোনো মার্চেন্ডাইজ কিনতে চান, ইনফ্যাক্ট বাঁকুড়ার যে স্পেশাল ঘোড়া, তাও কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। এই পেছনে শপ আছে এবং পুরো প্রপার্টিটা জুড়েই কিন্তু এরকম শপে ভর্তি। সব কিছু পেয়ে যাবেন কিন্তু এখানে। প্রাইসটা একটু বেশি, কিন্তু অ্যাভেলেবেল আছে সব কিছু। আপনি যদি একদিনের জন্য এখানে আসেন, তাহলে খাওয়া দাওয়া করে আর এই ক্যাম্পাসটা ঘুরেই আপনার পুরো দিনটা কেটে যাবে। তাও আমার মনে হয় পুরোটা একদিনে ঘুরে উঠতে পারবেন না। এখানে যে কত বিচিত্র রকমের ফুল পাবেন ভাবতে পারবেন না। আর পেছনে দেখতে পাচ্ছেন পাতাবাহার গাছ, গাঁদা গাছ, চন্দ্রমল্লিকা, ডালিয়া, কি নেই এখানে। এভরিথিং ইজ দেয়ার। মানে এত ওপেন স্পেস কল্পনা করতে পারবেন না। স্পেসিফিক্যালি যদি ফ্যামিলি আসেন এবং বাচ্চাদের নিয়ে আসেন, ইট উইল বি অসাম। দর্শক বন্ধুদের মধ্যে যারা বনলতাতে আসার প্ল্যান করছেন, তাদের কাছে অনুরোধ থাকলো ডিসেম্বর মাস বা জানুয়ারি মাস নাগাদ এখানে আসবেন। পুরো রিসর্টটা বিভিন্ন ধরনের ভাইব্রেন্ট কালারফুল ফ্লাওয়ারে ভরে ওঠে, যেটা আপনার মনকে
সম্পূর্ণ চেঞ্জ করে দেবে এবং এক অদ্ভুত মেসমারাইজেশন ক্রিয়েট করবে। এখানে যে পুকুরটা দেখছেন, এখানে হাইব্রিড মাগুরের চাষ হয়। সামনে প্লাস্টিক আছে, মুড়ি রাখা আছে, মুড়ি দিলেই ঝাঁপিয়ে পড়ছে একদম মুড়ি খাওয়ার জন্য। সব কিছু আছে, সামনে এমু আছে সেটাও দেখাচ্ছি, করকনাথ আছে, দেশি মুরগি আছে, সমস্ত কিছু এখানে প্রতিপালন করা হয় এবং সেটাই কিন্তু রান্না করে খাওয়ানো হয়। রিসর্টের মধ্যেই হচ্ছে ফুলকপি, বাঁধাকপি এবং অন্য অনেক শাকসবজির চাষ। এখানে এসে আমি প্রথম দেখলাম যে ফুলকপি সাদা ছাড়াও হলুদ বা ভায়োলেট কালারেরও হতে পারে। আমার মনে হয় এখানে যা যা প্রোডাকশন হয়, যা যা আপনাদের খাওয়াবে, সমস্ত কিছু এখানে প্রোডাকশন হয়। বাঁধাকপির গাছ আছে, ফুলকপির গাছ আছে, আবার বাঁধাকপিগুলো কালার্ড, খুব সুন্দর সুন্দর ফুল, নাম না জানা। এই দেখুন সব রকম ফুলের গাছ আছে। পাতাবাহারগুলো, আমি বলছি পাতাবাহার, হয়তো নাও হতে পারে, বাট সেরকম এখানে যত দেখবেন, দেখুন এখানে ক্ষেত, ছোট 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 গাছ বোনা আছে, চারা বোনা আছে আর কি। ফুল, সবজি, বিভিন্ন রকমের জিনিসের এখানে চাষ কিন্তু হচ্ছে। সুতরাং এখানে যা যা আপনাকে খাওয়ানো হবে, মোস্ট অফ দ্য থিংস এখানে কিন্তু হোম গ্রোন। আমার পেছনে দেখুন এমুর চাষ হচ্ছে। এখানে কিন্তু এমুর রেসিপিও পাওয়া যায় আর কি, মানে এখানেই চাষ করে, আপনাকে রান্না করে এখানেই দেবে। এটাই হচ্ছে মজার কথা। আরেকটা জিনিস দেখাই, এই যে পেছনে ঘোড়ার গাড়িটা দেখতে পাচ্ছেন যাচ্ছে, এই ঘোড়ার গাড়িটা কিন্তু আপনি চড়তে পারেন। চার্জ হচ্ছে 100 রুপিস পার পার্সন এবং বাচ্চাদের 100 টাকা। পুরো ক্যাম্পাসটা আপনাকে ট্যুর করে দেখাবে। মানে এনিথিং অ্যান্ড এভরিথিং ইউ ক্যান টক অ্যাবাউট এন্টারটেনমেন্ট, সমস্ত কিছুর ব্যবস্থা আছে। ইনিশিয়ালি মনে হতে পারে আজ থেকে 50-60 বছর আগের বা স্বাধীনতার পূর্ববর্তী সময় চলে গেছে, যেখানে ঢেঁকি দিয়ে চাল ছাঁটা হচ্ছে বা বাকি মানে গ্রাম্য জীবনের সমস্ত ছোঁয়াদেরা দেখলেন। বাট অ্যাকচুয়ালি তার মধ্যে কিন্তু আধুনিকতার সমস্ত কিছু স্পর্শ আসছে। এই দেখুন আমার পেছনেই যাচ্ছে ঘোড়ার গাড়ি। জানি না, ইচ্ছা আছে চড়ার, বিকেলবেলা হয়তো একবার চড়তে পারি, বাট ইটস দেয়ার। আমার পেছনে যেটা দেখছেন অনেকটা গ্রিন হাউসের কনসেপ্টে, এর ভেতরেও কিন্তু ফুলের চাষ হচ্ছে। পুরো গ্রিন হাউসের কনসেপ্ট এখানে রয়েছে, ভেতরে ফুলের চাষ হচ্ছে গ্রিন হাউসের কনসেপ্টে। তাছাড়াও এখানে দেখুন বিভিন্ন ফুলের চারা এখানে বানানো হয়। সেই চারাগুলো বড় হয়ে গেলে পরে তারপরে গিয়ে আলটিমেটলি মেন খেতে কিন্তু এখানে লাগানো হয়। মানে এন্টায়ার প্রসেসটা কিন্তু এইখানেই কমপ্লিট হয়, অন্য কিচ্ছু না। জানতে পারলাম এই গ্রিন হাউসের এই যে কনসেপ্টটা তৈরি করেছে, এর মধ্যে যে ফুল গাছগুলো আছে সেগুলো কিন্তু বেসিক্যালি জারবেরা, এই ফুলগুলোর নাম। এগুলো পুনে থেকে আনা হয়েছে। ডিরেক্ট সূর্যের তাপ সহ্য করতে পারে না, মানে এন্টায়ার লাইফ স্প্যানটা কিন্তু তাদের এই গ্রিন হাউসের মধ্যেই কাটে। ভালো করে দেখতে পাচ্ছেন, আর ভেতরে ঢোকা অ্যালাউড নয়। আদারওয়াইজ কালারফুল ফুল, অনেকটা ওই সূর্যমুখীর মতো দেখতে, কালারটা একটু আলাদা। চাষ হয় এখানে এমু, টার্কি, করকনাথ, সব কিছু দেখুন একবার। মোটামুটি তবু যেটা আপনাদের এখানে লোকেদের খাওয়ানো আর কি, মানে হোম প্রোডাকশন। মাছ বলতে শুধু রুই কাতলা, এমনি বাকি রুই কাতলাই না? আচ্ছা, মাগুর মানে হাইব্রিড মাগুর, দেশি মাগুর আছে? ওগুলো তো সব হাইব্রিড মাগুর বোধ হয়। দেশি মাগুর আছে, কইও আছে। হ্যাঁ, মোরলা এখানে হয়। ওই ভেরিটা কোন দিকে? একটা তো হাইব্রিড মাগুরটা দেখে এলাম। এই হলো এদের ঘোড়াশাল। যে ঘোড়াটা দেখলেন গাড়ি টানছে, সেই ঘোড়ার রাস্তা বল হচ্ছে এইটা। হলো এখানকার গোশালা, সমস্ত অস্ট্রেলিয়ান গরু। এখানে ঘি, দুধ যা দেওয়া হয় সমস্ত এখানকারই প্রোডাকশন। আজকে লাঞ্চে নিয়েছিলাম ভেজ থালি। ভেজ থালির মধ্যে থাকে হচ্ছে আপনার ভাত, আলু পোস্ত, শুক্তো, আর একটা সবজি, চাটনি, ব্যাস। তার সঙ্গে আপনি আলা কাটে নিতে পারেন। আমরা যেমন নিয়েছিলাম হচ্ছে দেশি চিকেন। ঠিক আছে, তো
দেখুন খাবার কোয়ালিটি আমি বলবো মোটামুটি ঠিকঠাক আছে। এখানে খাবার ভ্যারাইটি অনেক আছে, কোয়েল পাবেন, এমু পাবেন, তিতির পাবেন, করকনাথ চিকেন পাবেন। টেস্ট করে দেখতে পারেন, যদি আপনারা ফুডি হন না টেস্ট করে দেখতে পারেন। এবার এখানে এসে কোথায় যাবেন, দেখুন এখান থেকে 14 কিলোমিটার হচ্ছে বিষ্ণুপুর। যদি দুদিন টাইম নিয়ে আসেন তাহলে কিন্তু বিষ্ণুপুর ঘুরতে পারবেন। একদিনের জন্য এসে বিষ্ণুপুর ঘোরাটা কিন্তু টোটালি বেকার হয়ে যাবে। আর একটা কথা বলি, এখানে আর একটা জিনিস আছে, জয়পুর ফরেস্ট আসার সময় পড়েছিল, এটা অ্যাকচুয়ালি জয়পুর ফরেস্টের মধ্যেই। ওর মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংরেজদের ব্যবহার করা একটা এয়ার স্ট্রিপ আছে, ওটাতে যাওয়ার আজকে চেষ্টা করছি। একজন গাইড আসবেন আর কারণ ওখানে বেশ খানিকটা অফরোডিং করতে হয়, তার জন্য ওয়েট করছি। সে এসে গেলে তার সঙ্গে আমরা যাব হচ্ছে সেইখানটায়। চলুন যাওয়া যাক। বনলতা রিসর্ট থেকে বেরিয়ে বিষ্ণুপুরের দিকে যেতে একটুখানি এগিয়েই বাঁ হাতে একটা মাটির রাস্তা চলে গেছে 8 কিলোমিটার। সেই মেঠো রাস্তা দিয়ে 8 কিলোমিটার ভেতরে ঢুকলেই আপনারা পাবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংরেজ সৈন্যদের ব্যবহৃত এয়ার স্ট্রিপ। এটা সম্পূর্ণ অ্যাবান্ডান্ট, মোস্টলি এটা ব্যবহার করা হয় পিকনিক স্পট হিসেবে। তবে একটা কথা মাথায় রাখবেন, দিনের দিনে ঘুরে আসবেন। আরও একটা জিনিস বলে রাখা ভালো, এখানে যাওয়ার জন্য কিন্তু কোনো পাবলিক ট্রান্সপোর্ট পাবেন না। যদি আপনাদের কাছে গাড়ি থাকে সে গাড়ি নিয়ে যাবেন, অথবা লোকাল কোনো টোটো হায়ার করে যেতে পারেন। তবে এখানে কিন্তু মাঝে মাঝে সিকিউরিটি কনসার্ন হয়, তাই যদি ফ্যামিলি নিয়ে থাকেন যাওয়ার আগে লোকাল কোনো লোককে রিসর্টের থেকেই পেয়ে যাবেন, তাদের নিয়ে যাবেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। মধ্যে দিয়ে 8 কিলোমিটার অফরোডিং হয়ে আসার পর এই হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সেনাদের ব্যবহৃত এয়ার স্ট্রিপ। মোটামুটি এখান দিয়ে মানে ওই যদি বনলতা থেকে টুয়ার্ডস বিষ্ণুপুরের দিকে আসেন, একটুখানি এসে বাঁ দিকে 8 কিলোমিটার আসতে হবে, তাহলে পুরো এয়ার স্ট্রিপটা পাবেন। এই সেই এয়ার স্ট্রিপ যেখান দিয়ে একসময় প্লেন আপ ডাউন করতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। বনলতা রিসর্ট থেকে এয়ার স্ট্রিপে আসা, এয়ার স্ট্রিপে ফটোগ্রাফি করা এবং রিটার্ন যাওয়া, পুরো জিনিসটা 1 ঘন্টার মধ্যে আপনাদের হয়ে যাবে। বেসিক্যালি এখানে কিন্তু ফটোগ্রাফি করা ছাড়া অন্য কোনো কাজ নেই। আর যদি আপনি বাইকার্স হন তবে এই রানওয়ের মধ্যে দিয়ে আপনার স্পিড টেস্ট করে নিতে পারেন। জঙ্গলমহলের মধ্যে দিয়ে ঢোকার সময় পেছন দিকে এই মাঝখান দিয়ে ঠিক রেল লাইন দেখা যায়, সিঙ্গেল লাইন, তারকেশ্বরের নতুন রেল লাইন। বিউটিফুল প্লেস। জঙ্গলের মধ্যে দিয়ে এরকম সিঙ্গেল ট্র্যাক রেল লাইন এর আগে আমি দেখেছিলাম 2019 সালে, যখন আমি লাটাগুড়ি বেড়াতে গিয়েছিলাম। এই রেল ট্র্যাকটি বিষ্ণুপুরের সঙ্গে তারকেশ্বরকে যুক্ত করেছে। আপাতত কাজ হয়েছে ময়নাপুর পর্যন্ত, বাকি কাজটুকু শেষ হয়ে গেলে পরেই কলকাতা বা হুগলি থেকে জয়পুর ফরেস্টে আসার রাস্তা অনেক ইজি হয়ে যাবে সবার জন্য। অসাধারণ অসাধারণ জায়গা কিন্তু। এখানে দেখুন জয়পুর ফরেস্টে এলে বা বনলতা এলে বা বিষ্ণুপুরে এলে এই জায়গাটাতে আসবেন। আর এখানে যারা ফটোগ্রাফি করতে পছন্দ করেন এই জায়গাটা মিস করবেন না। আমি ঠিক ব্রিজের মাঝখানটাতে দাঁড়িয়ে আছি। এই যে ব্রিজটা, এই লাইনটা হচ্ছে নতুন তারকেশ্বর লাইন। এটা একটা খালের ওপরে ব্রিজটা, জঙ্গলের মধ্যে দিয়ে, বিউটিফুল জায়গা। তো ট্রেন চলছে বিষ্ণুপুর থেকে ময়নাপুর পর্যন্ত, দিনে একটা করে ট্রেন চলে। এরপর পুরোটা কানেক্ট হয়ে গেলে পরে পুরো তারকেশ্বর পর্যন্ত কানেক্ট হয়ে যাবে। মানে অ্যাকচুয়ালি হাওড়া থেকে লাইন তো আছেই, এই আরেকটা অ্যাডিশনাল লাইন হয়ে যাবে, যেটা কিন্তু অ্যাকচুয়ালি মানে হাওড়াকে কানেক্ট করে দেবে আর কি। হাইওয়ে থেকে বাঁ দিকে টার্ন নিয়ে যে মেঠো পথটা ধরবেন সেটা দিয়ে একটুখানি গেলেই পাবেন এই রেল লাইনটা। এখানে দাঁড়িয়ে ফটোগ্রাফি করে আপনারা চলে যেতে পারেন এয়ার স্ট্রিপে। তবে আগেই যেটা বলেছি, দিনের আলো থাকতে থাকতে ফিরে আসবেন কিন্তু আপনাদের রিসর্টে, অ্যাটলিস্ট মেন রোডে। আমরাও তাই করেছিলাম। আর ফিরে এসে
আমাদের নেক্সট অ্যাক্টিভিটি ছিল ঘোড়সওয়ারি। হর্স রাইডটা কিন্তু একদম মিস করবেন না। পার অ্যাডাল্ট 100 টাকা, বাচ্চাদের হচ্ছে 50 টাকা, পুরো একটা রাউন্ড দেবে। দারুণ ব্যাপার কিন্তু এটা। রাইডটা হয় মাত্র 10 মিনিটের, পুরো ক্যাম্পাসটাকে একবার রাউন্ড করায়। তবে এর অভিজ্ঞতা কিন্তু অন্যরকম। যারা কলকাতায় থাকেন তারা ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাইরে এই ধরনের হর্স রাইড হয়তো করে থেকে থাকবেন। প্রপার্টিটাতে কিন্তু সবাই নাইট স্টে করে না। একটা বড় অংশের মানুষ এই প্রপার্টিটাতে কিন্তু সারাদিন ঘোরে, খাওয়া দাওয়া করে, তারপরে চলে যায়। ঠিক আছে, কারণ এটা কিন্তু কলকাতার থেকে যখন আমার কত 3.5 ঘন্টা, সুতরাং একদিনে কিন্তু আরামসে এসে ফিরে যাওয়া যায় আপনাদের নিজেদের গাড়ি থাকলেও। আর ট্রেনের রুট আপনাকে আমি বলেছি, সুতরাং সেটাও পাওয়া যায়, কিন্তু 3.5 ঘন্টার জার্নি। এবার ব্যাপারটা হচ্ছে যে কিন্তু রাত্রে যদি থাকে না, কেন থাকে না তার থেকে একটা বড় কারণ হচ্ছে, দেখুন জায়গা অনুসারে প্রপার্টিটা কিন্তু একটু ওভার প্রাইস, এটা কিন্তু আমিও মানি। তবে রাত্রে থাকলে প্রপার্টিটার একটা দারুণ বিউটি দেখতে পাওয়া যায়। পেছনেও দেখুন প্রপার্টিটা পুরো আলোতে রাঙিয়ে উঠেছে একদম, দেখুন একবার। একটা জিনিস খেয়াল করেছেন, সন্ধে হয়ে গেছে কিন্তু এখনও কিন্তু প্রচুর লোকজন আছে যারা এখানে ভেতরে ঘুরে বেড়াচ্ছে। আসলে দেখুন, এখান থেকে বিষ্ণুপুর হচ্ছে মাত্র 13 থেকে 14 কিলোমিটার, সুতরাং এখানে যারা লোকালাইটস তাদের পক্ষে থাকাটা কোনো ব্যাপারই না। আর আমার পেছনে যে রেস্টুরেন্টটা দেখছেন, এটা অ্যাকচুয়ালি এখানকার যারা আউটসাইডার, মানে ইনসাইডাররা তো অবশ্যই যেতে পারে, আউটসাইডার তাদের জন্য কিন্তু এটা রেস্টুরেন্ট। সিজন টাইমে যেমন আজকেই দুপুরে মারাত্মক ভিড় ছিল, আমাদের তো চলুন রুম সার্ভিস করে দিয়েছে, আদারওয়াইজ কিন্তু এখানে মারাত্মক ভিড় থাকে, মানে প্রচুর জায়গা, কিন্তু তার সত্ত্বেও দিয়ে পারে না আর কি, এত মানে লাইন দিয়ে লোকে খায়, এরকম অবস্থা। ফুড কোয়ালিটি সোসো, যেটা আপনাকে আগেও বলেছি। আর এখন একটু বেরোচ্ছি বাইরে, জাস্ট এই বাইরেটা, আর আপনাদের দেখানোর জন্য লিটারেলি, আদারওয়াইজ সন্ধ্যের পর এখানে কিন্তু কিছু থাকে না। এই হলো বনলতার মেন রিসর্টের বাইরের চেহারাটা। ক্যাম্পাসে হোমগ্রোন সবজি, মিষ্টি ইত্যাদি এখানে বিক্রি করা হয়। যারা ক্যাম্পাসে ঢুকবেন না বা যারা গাড়ি নিয়ে এ পথে যাচ্ছেন, তারা এখানে কিন্তু স্বল্প সময়ের জন্য স্টপ দিয়ে এখানে খাওয়া দাওয়া করতে পারেন, অথবা ঘরের জন্য নিয়ে যেতে পারেন। যারা ড্রাইভ ইন কাস্টমার হন, কারণ এই দেখুন একটা হাই রোডের ওপর আমি চলে এসেছি, তাদের কিন্তু আউটসাইডেরও একটা রেস্টুরেন্ট আছে, পুরো প্রপার ঢাবা টাইপ, বসে খাওয়ার ব্যবস্থা আছে। আপনাদের যে প্রোডাক্ট, ঘিজ, সব কিছু কিন্তু এখান থেকে আপনারা পারচেস করতে পারেন। মানে ইটস সেলফ সাফিসিয়েন্ট আর কি। দাম আমি বলবো না সস্তা বাইরের থেকে, হয়তো কিছু ক্ষেত্রে বা বেশিরভাগ ক্ষেত্রে একটু বেশি, তবে পেয়ে যাবেন কিন্তু সব কিছু অ্যাভেলেবেল, সব কিছু আছে। সেদিন রাত্রে আর বিশেষ কিছু করা হয়নি, সামান্য কিছু ডিনার করে শুয়ে পড়েছিলাম। আর আজকের ভিডিওর লেন্থটা একটু বড় হয়ে যাচ্ছে, তাই এই ভিডিওটা এখানেই শেষ করলাম। এর পরের পর্বে আসবে পরের দিন আমাদের কলকাতার ফেরার গল্প, এবং তার মাঝখানে আরেকটি নতুন জায়গা, পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন। হ্যাঁ, ফিরে আসবো খুব শিগগিরই পরের পর্ব নিয়ে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।